গ্রাহক পর্যায়ে কমছে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম। মাসে 5 এমবিপিএস সংযোগে কমবে 100 টাকা। বিটিআরসির উদ্যোগে আপত্তি সেবাদাতাদের। বাণিজ্য মেলার শেষের দিকে বেড়েছে বিক্রি। ছুটির দিনে জমজমাট কেনাবেচা। প্রত্যাশা অনুযায়ী রফতানি আদেশ পাওয়ার আশা স্টলগুলোর। উদ্বোধনের অপেক্ষায় চট্টগ্রাম ওয়াসার ভান্ডালজুড়ি প্রকল্প। দৈনিক 6 কোটি লিটার পানি পাবে শিল্পাঞ্চল সহ 4 উপজেলার মানুষ। সংকটে আশার আলো বলছেন নগরবিদ। ভারত ভুটান থেকে পাথর আমদানি বন্ধে স্থবির বাংলাবান্ধা স্থলবন্দর। কর্মহীন শ্রমিক বিপাকে আমদানিকারক। কমছে রাজস্ব আয়। এবং আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করল শ্রীলঙ্কা। দুর্নীতির অভিযোগের জেরে সিদ্ধান্ত। খবর গণমাধ্যমের প্রতিবেদন অসত্য দাবি প্রতিষ্ঠানটির। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ইয়ানুর শিফাত। দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব ব্রডব্যান্ড ইন্টারনেটের মূল্য নিয়ে। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক। এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনা কন্টিনিউ করব, তার আগে আমরা একটি প্রতিবেদন দেখে নেব। গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ নিল সরকার। বিটিআরসি প্রস্তাবনায় সর্বোচ্চ 20% দাম কমানোর কথা বলা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেলে সর্বনিম্ন 500 টাকায় 5 এমবিপিএস সংযোগ 400 টাকায় পাবে গ্রাহক। যদিও নিয়ন্ত্রণ সংস্থার এমন উদ্যোগ নিয়ে আপত্তি তুলেছে ইন্টারনেট সেবাদাতারা। শুভ খানের রিপোর্ট। দেশে বর্তমানে দিনে 6400 জিবিপিএস ব্যান্ডউইথ চাহিদার 40%ই ব্যবহার হয় ব্রডব্যান্ড সেবায়। 1,37,00,000 গ্রাহকের জন্য 2021 সালে 5 থেকে 20 এমবিপিএস পর্যন্ত 3 ক্যাটাগরিতে সর্বনিম্ন 500 থেকে 1200 টাকা পর্যন্ত দাম নির্ধারণ করে বিটিআরসি। এই রেটে 3.5 বছর ধরে ইন্টারনেট সেবা দিয়ে আসছে আইএসপিগুলো। তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদে দায়িত্ব নেয়ার পর বারবার ইন্টারনেটের দাম কমানোর কথা বলে আসছেন বিটিআরসির চেয়ারম্যান। অনেক দেশের চেয়ে আমাদের রেট এখনো যথেষ্ট বেশি রয়ে গেছে। এরই ধারাবাহিকতায় গেল বছরের 3রা ডিসেম্বর গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম সর্বোচ্চ 20% কমানোর প্রস্তাবনা অনুমোদনের জন্য টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠায় বিটিআরসি, যা চূড়ান্ত অনুমোদনের জন্য এখন অর্থ মন্ত্রণালয়ে। বিটিআরসি বলছে অনুমোদন পেলে মাসে 500 টাকার 5 এমবিপিএস সংযোগে খরচ কমবে 100 টাকা। 10 এমবিপিএস এ 800 টাকার পরিবর্তে 700 টাকা এবং 1200 টাকার পরিবর্তে 1100 টাকায় মিলবে 20 এমবিপিএস। গ্রাহক লেভেলে আমরা দেখছি 20% মতো দাম কমানো সম্ভব। যেটা 500 টাকা আপনি বললেন, এটা রেটটাকে 400 টাকা করে এরকম একটা প্রস্তাবনা আমরা পাঠিয়েছি। এটা এখনো সরকার থেকে অনুমোদিত হয়ে আসেনি। যদি আসে তাহলে আমরা সেটাকে কমিয়ে দেব। বিটিআরসির এমন উদ্যোগ ইন্টারনেট সেবাদাতাদের বড় ধরনের চাপের মুখে ফেলবে বলে মনে করেন আইএসপিএবির সভাপতি। একটা অপারেটর একটা ইউজারের কাছে 100 টাকা প্রফিট করতে পারে না। হয় 90% ইকুইপমেন্ট বাইরে থেকে আমদানি করতে হয়। আমদানি কস্ট যে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু এখন যদি কোনো কারণে আবার টাকা কমানো হয় তাহলে কিন্তু কোয়ালিটি সার্ভিসটা জনগণ পাবে না। তবে বিটিআরসি বলছে যাচাই বাছাই করেই ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম। এরপর যে আমরা চলে যাব আলোচনায়। জনাব ইমদাদুল হক, আপনাকে আবার স্বাগত এ সময়ের বাণিজ্যে। আমরা যেমনটা প্রতিবেদনে দেখছিলাম, সর্বোচ্চ 20% দাম কমানোর বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে এবং সময় টিভির দর্শক শ্রোতাদেরকে আবারও। আমি প্রথমেই দাম কমানো জিনিসটা খুবই দেখতে বা শুনতে খুবই ভালো লাগে। আমরাও চাই যে ইন্টারনেট একেবারে অ্যাফোর্ডেবল প্রাইসে আমাদের সারা বাংলাদেশের যত গ্রাহক আছে সবাই ভালো একটা ব্যান্ডউইথ পাক, হাই স্পিড ব্যান্ডউইথ পাক এবং প্রাইসটা অ্যাফোর্ডেবল থাকুক। কিন্তু তার পাশাপাশি আমাদেরকে যখনই কোনো কিছু প্রাইস ঠিক করা হবে তখনই চিন্তা করতে হবে আসলে আমাদের পারিপার্শ্বিক অবস্থা বা আশেপাশের দেশগুলোতে আমাদের ব্যান্ডউইথের প্রাইস, বিশেষ করে ইন্টারনেটের প্রাইস কেমন। আমি একটু পিছনে যেতে চাই। আমাদের জাস্ট আজ থেকে 3 থেকে 4 বছর আগে যখন আমাদের ইন্টারনেটের প্রাইস, বিশেষ করে ব্রডব্যান্ড ইন্টারনেটের প্রাইস ফিক্সড করে দেওয়া হলো,
বিশেষ করে এক দেশ এক রেট একটা প্রাইস দেওয়া হলো 500 টাকায় 5 Mbps। যখনই এটা দেওয়া হলো সেটা কিন্তু আসলে আমাদের আমি বলবো যে আমাদের যত অপারেটরগুলো আছে বা আমরা যারা গ্রাহক সেবা দিই আমাদের সাথে আলোচনা না করে এক প্রকার স্বৈরাচারী মনোভাব নিয়েই তখন আমাদের উপর এই এক দেশ এক রেট চাপিয়ে দেওয়া হয়েছিল। তার পাশাপাশি তারা কখনো চিন্তা করেনি যে আমি ব্রডব্যান্ড সেবা 3000 প্রতিষ্ঠান একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করে তারা বিজনেস করছে, সেই বিজনেসে আমি প্রাইস ফিক্স করছি, তার পাশাপাশি আমার উপরে যে আরও 3টা লেয়ার আছে এটা হয়তো গ্রাহকরা হয়তো বুঝতে চাবে না। গ্রাহকরা বুঝতে চাবে যে আমি যার কাছে সেবা পাই সেই আমাকে সব কিছুই দিবে এবং প্রাইসটাও অ্যাফোর্ডেবল দিবে এবং স্পিডটাও ভালো দিবে। কিন্তু তার পাশাপাশি আমাদের উপরে আরও 3টা লেয়ার আছে। আমি বলবো যে 3টা লেয়ারের মধ্যে প্রথম লেয়ার হলো সাবমেরিন কেবল এবং আইটিসি। সাবমেরিন কেবল এবং আইটিসির পাশাপাশি আমাদেরকে ব্যান্ডউইথ দেওয়া হয় আইএইজি এবং আইএইজির কাছ থেকে আমরা ব্যান্ডউইথ নেই। তার পাশাপাশি প্রত্যেকটা লেয়ারের মাঝখানে কিন্তু আমাদের এনটিটিএন কোম্পানিগুলো আছে। প্রতিটা লেয়ারই আবার সরকার সেখান থেকে ভ্যাট পাচ্ছে, ট্যাক্স পাচ্ছে, রেভিনিউ শেয়ারিং পাচ্ছে এবং সোশ্যাল অব্লিগেশন ফান্ড পাচ্ছে। 4টা লেয়ারের কাছ থেকে বিশেষ করে আমি সাবমেরিন কেবল এবং আইটিসি, তারপর আইএইজি, তারপর আইএসপি এবং প্রতিটা লেয়ারের মাঝখানে এনটিটিএন, প্রতিটা লেয়ারে থেকে সরকার যখন ভ্যাট ট্যাক্স নিচ্ছে আমরা হিসাব করে দেখেছি প্রায় 60%, মানে প্রায় 100 টাকার ব্যান্ডউইথের মধ্যে 100 টাকা যদি আমি খরচ করি তার 60 টাকাই সরকারের কোষাগারে যাচ্ছে। এই যে 100 টাকার মধ্যে 60 টাকা আসলে ওই জায়গায় আমাদের হাত দেওয়া উচিত, লেয়ার কমানো উচিত। লেয়ার কমিয়ে সেই জায়গাতে ভ্যাট ট্যাক্সের জায়গাগুলো এতগুলো জায়গায় ভ্যাট ট্যাক্স, রেভিনিউ শেয়ারিং আমি আরেকটু খোলাসা করে বলতে চাই। যেমন আমরা আইএইজির কাছ থেকে আমরা ব্যান্ডউইথ কিনি, বিশেষ করে আমরা ব্রডব্যান্ড সেবা যারা দিই আইএসপিগুলো। আইএইজির ব্যান্ডউইথ সরকারি রেট আছে 365 টাকা পার Mbps আমাদেরকে কিনতে হয়, কিন্তু মার্কেটের প্রাইস কিন্তু 180 থেকে 220 টাকার মধ্যে এই আইএইজির প্রাইসটা বর্তমানে পড়ে গিয়েছে। সরকার সেটা নির্ধারণ করেনি, কিন্তু প্রাইস কিন্তু মার্কেটে কম্পিট করে আইএইজিগুলো কম্পিটিশনে একজন আরেকজনের সাথে কম্পিটিশন করে প্রাইস কিন্তু তারা ওই 180 থেকে 220 টাকার মধ্যে নিয়ে এসেছে। আসলে সরকারের নির্ধারণ করা তখনই হয় যখন দেখেন এই 365 টাকা থেকে সরকার একটা রেভিনিউ শেয়ারিং নিচ্ছে। রেভিনিউ শেয়ারিং মানে 10% রেভিনিউ শেয়ারিং বিটিআরসি পাচ্ছে। এই 10% রেভিনিউ শেয়ারিংয়ের জন্য হয়তো সরকার ওই জায়গায় প্রাইসটা কমাচ্ছে না, কিন্তু আমাদের আইএসপির ক্ষেত্রে আইসা সেখানে বারবার যেহেতু এখানে রেভিনিউ শেয়ারিং নাই এখানে প্রাইসটা কমানো হচ্ছে। আমরা তো মনে করি যে রেভিনিউ শেয়ারিংয়ের ওই জায়গায় 365 টাকা না করে সেখানে যদি ওপেন করে দেওয়া হয়, কম্পিটিশন করে একজন আরেকজনের কাছ থেকে ব্যান্ডউইথ কিনবে, তাহলে কিন্তু প্রাইস অটোমেটিকলি সেখানে কমে যাবে এবং সেই বেনিফিটটা সাধারণ জনগণ পাবে। বিটিআরসি বলছে তারা মার্কেট স্টাডি করেই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে, তাহলে আপনাদের আপত্তির জায়গাটা কোথায়? বিটিআরসি যেটা বলছে মার্কেট স্টাডি করে, বিটিআরসি কিন্তু আমাদের সাথে এখন পর্যন্ত বসেইনি, তাহলে মার্কেট স্টাডিটা কিভাবে হলো আমি জানি না। মার্কেট স্টাডি আপনি যদি বলেন আপনি আশেপাশের দেশগুলো আপনি মার্কেট স্টাডি করবেন, বিশেষ করে আমি যদি বলি ইন্ডিয়াতে ওইখানে ব্রডব্যান্ড সেবা 399 রুপিস, মানে প্রায় 558 টাকা আমাদের বাংলাদেশি টাকায়, সেখানে তারা 4 Mbps ব্যান্ডউইথ দিচ্ছে এবং সেখানে লিমিটেড একটা ব্যান্ডউইথ তারা দিচ্ছে। তার মানে বলছে আনলিমিটেড, কিন্তু এন্ড অফ দ্য মান্থ কিন্তু একটা লিমিটেশন তাদের থাকছে। কিন্তু বাংলাদেশে আমরা 5 Mbps ব্যান্ডউইথ দিচ্ছি আনলিমিটেড। আসলে 5 Mbps ব্যান্ডউইথ আমাদের গ্রাহকরা কি 5 Mbps এ সন্তুষ্ট থাকে? কোনোভাবেই থাকে না। যেহেতু আমাদের 3000 অপারেটর একজন আরেকজনের সাথে আমরা প্রতিযোগিতা করি, সেক্ষেত্রে আমরা কিন্তু ব্যান্ডউইথ 5 Mbps এর জায়গায় 10 Mbps, 15 Mbps, অনেক ক্ষেত্রে ক্যাশ সার্ভিস এবং আমাদের আইএক্সের ব্যান্ডউইথগুলো মিলিয়ে 30-40 Mbps ব্যান্ডউইথ আমরা সেখানে দিচ্ছি। কারণ আমাদের আসলে প্রতিযোগিতাটা এমন যে 3000 আইএসপি যদি একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করে, সেখানে একবারে মিনিমাম প্রফিটে বা একেবারে অনেক সময় একবারে কস্ট টু কস্ট আমরা অনেক ব্যান্ডউইথ আমরা সেল করি আমাদের নতুন গ্রাহক আমাদের ধরার জন্য এবং গ্রাহক তাহলে কি দাম কমানো হলে আপনারা বেশি চ্যালেঞ্জের মধ্যে পড়বেন বা কি চ্যালেঞ্জের মুখোমুখি হবেন বলে মনে হচ্ছে? দাম কমালে আমি বলি চ্যালেঞ্জটা হবে দুই ধরনের। প্রথম চ্যালেঞ্জ হবে, আমি আরেকটু বলি যে আমাদের দাম কমাবেন, কিন্তু আমার কি ব্যান্ডউইথ কেনার প্রাইসটা কমিয়েছেন? আমার এনটিটিএনের প্রাইস কি আমাকে কমিয়েছেন?
আমার বিদ্যুৎ বিল কি কমছে, আমার অফিস রেন্ট কি কমছে, আমার এমপ্লয়ীদের স্যালারি কি কমছে, ব্যাড ট্যাক্স কি কমছে, কোনোটাই কমছে না, সব কিছু বাড়ছে। কিন্তু আপনি বলছেন ইন্টারনেটের প্রাইস আরও কমাতে হবে। কমাতে হলে আমার উপরের লেয়ারে যেগুলো আছে সেই লেয়ারগুলো আগে আপনি কমান। লেয়ারগুলো কমানোর পর আপনি আমাকে ভ্যাট ট্যাক্স অন্যান্য জায়গায় আমাকে সুযোগ দেন, তাহলে সেখানে আপনি যেই কমানোটা চাচ্ছেন সেই কমানোটা আমরা কমাতে পারবো। কিন্তু এই উপরের লেয়ার না কমিয়ে, আমাদের অন্যান্য খরচ না কমিয়ে যদি আপনি কমান, তাহলে চ্যালেঞ্জটা হবে আমাদের সার্ভিস কোয়ালিটি সেখানে পড়ে যাবে। আমরা যেখানে সরকার নির্ধারিত 5 MBPS এর জায়গায় আমি এখন 10 MBPS দিচ্ছি বা অনেক ক্ষেত্রে আরো বেশি দিচ্ছি, সেখানে ওই যে আবার 5 MBPS হচ্ছে ব্যবহারকারীর উপকৃত হবে। এই ক্ষেত্রে আপনারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন, যে আপনাদের জন্য এখানে সুবিধা কি হতে পারে? দাম কমালে আমাদের, বিশেষ করে আমরা যারা কমপ্লায়েন্স, আমরা সরকারকে যারা ভ্যাট ট্যাক্স রেভিনিউ শেয়ারিং বা অন্যান্য যাই কিছু আমরা সরকারের প্রাপ্য যারা আমরা দিচ্ছি, আমরা বিভাগে পড়ব। কারণ আপনারা হয়তো অনেকে জানেন আনঅফিশিয়ালি অনেক অবৈধ অপারেটরও বাংলাদেশে সার্ভিস দিচ্ছে, বিশেষ করে ইন্টারনেট সার্ভিস। আমাদের 3000 বৈধ অপারেটর, তার পাশাপাশি আরও 3000-এর মতো অবৈধ অপারেটর সারা বাংলাদেশে সার্ভিস দিচ্ছে। তাদের ভ্যাট ট্যাক্স দিতে হয় না, তাদের সরকারের বাধ্যবাধকতা নাই, তাদের সরকারের যে বিশেষ করে বিটিআরসির কাছে যে দায়বদ্ধতা সেটা নেই, প্রতি বছর লাইসেন্স রিনিউ ফি নেই, তার কোনো কিছুই নেই। এখন তারা হয়তো ওই কম প্রাইসটা কমালে সেখানে কম্পিট করতে পারবে, কারণ তারা আমার সাথে কম্পিট করছে অবৈধ অপারেটরগুলো। কিন্তু আমি যেখানে কমলে হচ্ছে ব্যবহারকারীরা বেশি ব্যবহার করবে, তাহলে সেই তথ্যে কি আপনারা মনে হয় যে লাভবান হবেন? আমাদের না, সেই তথ্যে আমরা লাভবান হব না, কারণ আমাদের বেশি ইউজাররা বেশি ব্যবহার করলে আমাদের কোনো লাভ নেই। কারণ আমরা ফিক্সড ব্যান্ডউইথ যারা আমরা ব্রডব্যান্ড সেবা দিই, আমাদের কিন্তু আনলিমিটেড অ্যাক্সেস, আনলিমিটেড মানে এক মাস কেউ যদি 10 MBPS ব্যান্ডউইথ নেয়, তাকে সে পুরো মাস যদি ইউজ করে এবং 24/7 যদি পুরো মাস 30 দিন ইউজ করে, তাহলেও যেমন কস্ট, আবার সে যদি একদিন ইউজ করে সেখানেও কিন্তু কস্ট একই। সো আমাদের যত বেশি ইউজ করবে গ্রাহকরা, তাতে আমাদের কোনো লাভ নেই। এটা হয়তো মোবাইল অপারেটরের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ তাদের লিমিটেশন আছে, তাদের যত বেশি ইউজ করবে তাদের ডাটার প্রাইসটা তারা তত বেশি পায় গ্রাহকদের কাছ থেকে। কিন্তু আমাদের কিন্তু তা না, আমাদের মান্থলি ফিক্স, কারো 500 টাকা, কারো 700 টাকা, কারো 1000 টাকা, কারো 1200 টাকা, এবং কর্পোরেটদের আলাদা আলাদা প্যাকেজ। সেই প্যাকেজে আমাদের কিন্তু ফিক্সড, সে যতই ইউজ করুক আমাদের কোনো লাভ নেই। আমাদের আসলে ফিক্সড ব্রডব্যান্ড ব্যান্ডউইথ, সেখানে মার্কেটটা ওপেন থাকা উচিত, প্রাইসটা ওপেন থাকা উচিত, তাহলে একজন একজনের সাথে কম্পিট করে কেন 5 MBPS কেন? আমি হয়তো 500 টাকায় আমি 10 MBPS 20 MBPS, অনেকে তো 30 MBPSও দিচ্ছে। তার মানে এখানে মার্কেট নির্ধারণ করছে। যখন আমাকে বলবে যে 500 টাকায় 5 MBPS দিতে হবে বা 400 টাকায় 5 MBPS দিতে হবে, তখন কিন্তু আমি ওই 5 MBPS-এই থাকবো, আমি তখন 20 MBPS 30 MBPS, তাতে গ্রাহকদের লস হবে। কোয়ালিটি সার্ভিস এখন আমাদের আসলে প্রাইসের ক্ষেত্রে। ধন্যবাদ এমদাদুল হক। আমরা আমাদের আলোচনা এখানে শেষ করতে হচ্ছে সময়ের স্বল্পতার জন্য। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং সময় টিভির সকল গ্রাহক শ্রোতাদেরকে। দর্শক, ব্রডব্যান্ডের মূল্য নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আইএসপিএব-এর সভাপতি এমদাদুল হক। এবার অন্য প্রসঙ্গ। অবশেষে শতভাগ পানি সরবরাহ করতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসার ভান্ডাল জুড়ি প্রকল্প। এতে প্রতিদিন উৎপাদিত 6 কোটি লিটার পানি পাবে দক্ষিণ চট্টগ্রামের শিল্পাঞ্চল সহ 4 উপজেলার কয়েক লাখ মানুষ। কয়েক দফায় মেয়াদ বাড়িয়ে আগামী জুন থেকে উৎপাদনে যাওয়া প্রকল্পে পানি সংকট নিরসনের আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা। আশরাফুল আলম মামুনের ছবিতে ফেরদৌস স্লিপের রিপোর্ট। কর্ণফুলী নদীর তীর ঘেঁষে রাঙ্গুনিয়া বোয়ালখালী উপজেলার মধ্যবর্তী ভান্ডালজুড়ি পাহাড়ি উপত্যকায় 41.26 একর জায়গা জুড়ে গড়ে উঠেছে চট্টগ্রাম ওয়াসার ভান্ডালজুড়ি পানি শোধনাগার প্রকল্প। এরই মধ্যে শেষ হয়েছে প্রকল্পের কমিশনিংয়ের কাজ। দিনরাত ব্যস্ত প্রকল্প সংশ্লিষ্টরা। অত্যাধুনিক পরীক্ষাগার দিয়ে যাচাই বাছাই চলে পানির মানের। সেই সঙ্গে কেন্দ্রীয় কন্ট্রোল রুম দিয়ে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে পুরো এলাকার। এই প্রকল্প থেকে দৈনিক 6 কোটি লিটার পানি সরবরাহ করা হবে। এখন উদ্বোধনের আনুষ্ঠানিকতার অপেক্ষা। পানির সরবরাহ লাইনের কাজ চলছে। আমাদের যেটা বিতরণ লাইন বা ডিস্ট্রিবিউশন লাইন, ওটার কাজও শেষ। 2টা রিজার্ভার আমরা করেছি, 2টা রিজার্ভারের কাজও শেষ। এই প্রকল্প দক্ষিণ চট্টগ্রামে ছোট বড় 13টি বাণিজ্যিক সংযোগের মাধ্যমে শিল্পাঞ্চলগুলোতে প্রতিদিন 4 কোটি লিটার পানি সরবরাহের টার্গেট রয়েছে। একই সঙ্গে 2 কোটি লিটার পানি সরবরাহ করতে পারবে 4 উপজেলার আবাসিক গ্রাহকদের। আনোয়ারা এবং
পটিয়ার যে শিল্পাঞ্চলগুলো আছে ওই শিল্পাঞ্চলে পানি সরবরাহ করা হবে আর কি। যেটা প্রকল্পের শুরু থেকে ধরেন আমরা বাণিজ্যিকভাবে 80% এবং আবাসিকভাবে 20% পানি আমরা সরবরাহ করার উদ্যোগ নিয়েছি। 2016 সালের জানুয়ারিতে একনেকে অনুমোদন পাওয়া এই প্রকল্পের নির্মাণ কাজ শেষের মেয়াদ ধরা হয় 2020 সালের সেপ্টেম্বর পর্যন্ত। তবে নানা জটিলতায় কয়েক দফা মেয়াদ বাড়িয়ে 2025 সালের জুন পর্যন্ত করা হয়। বাস্তবায়নে এই দীর্ঘসূত্রিতা প্রকল্পের কার্যকারিতায় প্রভাব ফেললেও শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখতে পাওয়ায় আশা বিশেষজ্ঞদের। দক্ষিণ চট্টগ্রামের মানুষগুলো, শিল্প কারখানা এবং এলাকার মানুষ এখান থেকে উপকৃত হবে। যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো দীর্ঘদিন যাবত এই পানির জন্য সংকটে ভুগছে তাদের উৎপাদনের খরচাদি কমবে, তারা যথাসময়ে পানি পাবে, এতে করে তাদের উৎপাদন ক্ষমতা বেড়ে যাবে। শুরুতে 1036 কোটি টাকা ব্যয় ধরা এই প্রকল্পে শেষ পর্যন্ত মোট ব্যয় হয়েছে 1995 কোটি টাকা। এর মধ্যে 1150 কোটি 65 লাখ টাকা বাংলাদেশ সরকার, 824 কোটি 50 লাখ টাকা কোরিয়ান এক্সিম ব্যাংক এবং 20 কোটি টাকা দিয়েছে চট্টগ্রাম ওয়াসা। বর্তমানে চট্টগ্রাম ওয়াসার দৈনিক পানি উৎপাদন ক্ষমতা 50 কোটি লিটার, আর এই ভান্ডারজুড়ি থেকে যুক্ত হবে আরও 6 কোটি লিটার। তবে পরিসংখ্যান বলছে 2032 সালে চট্টগ্রামে পানির চাহিদা হবে প্রায় 72 কোটি লিটার, যা 2040 সালে গিয়ে দাঁড়াবে 122 কোটি লিটারে। এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র তাৎক্ষণিক পরিকল্পনা নয়, বরং কয়েক দশক ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এই সেবা সংস্থার পরিকল্পনা করা উচিত। চট্টগ্রামের বোয়ালখালীর ভান্ডারজুড়ি এলাকা থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। শেষ সময়ে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বৈরী আবহাওয়ার কারণে সকালে ক্রেতা উপস্থিতি কম থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বেড়েছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। সরাসরি যাচ্ছে তার কাছে। লাখো মানুষের মিলন মেলা এবং খুশির একটি রাজ্যের মতো পরিণত হয়েছে এই বাণিজ্য মেলা। আমরা সকালবেলা যেটি দেখেছি যে লোক সমাগম 10টা নাগাদ কম থাকলেও এখন কিন্তু বেলা গড়িয়ে যখন 11টা বাজছে, এর পাশাপাশি যদি একটু চিত্রটি আমি দেখাই যে বেলা যখন গড়াচ্ছে তখন কিন্তু ক্রেতার উপস্থিতি বাড়ছে এবং এতে করে কিন্তু ব্যবসায়ী যারা আছেন তাদের মুখে হাসি ফুটছে। কেন সকালবেলা তাদের যে খোলার বা ব্যবসা প্রতিষ্ঠান যে খোলার যে তোড়জোড় ছিল সেটি আমরা দেখেছি। খুব তাড়াহুড়া করেই কিন্তু অনেক ব্যবসায়ী তাদের যে প্রতিষ্ঠান সেটি খুলেছেন, কেননা এই যে ক্রেতা মনে সাড়া দেওয়ার জন্যই তার মধ্যে আমরা দেখতে পেয়েছি ক্রেতা মনে খুশি। কেননা যেখানে একজন মানুষ আরেকজনকে চিনে না, তারাও কিন্তু একে অপরের সাথে হেসে খেলে কিন্তু কথা বলছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে যারা পরিবার নিয়ে এসেছেন তাদের মধ্যে কিন্তু মানে অন্যরকম একটি উৎসুক খুশি আমরা দেখতে পেয়েছি। কেননা বাচ্চারা যেভাবে তাদের যে প্রত্যাশার মতো পণ্য পাচ্ছে, বড়রাও তাদের প্রত্যাশার একই রকম পণ্য পাচ্ছে। বাদ যায়নি কিন্তু মেয়ে থেকে শুরু করে মহিলা সবাই। কেননা কিন্তু দেখা যাচ্ছে যে সকাল 10টায় গেট খোলার পরপরে কিন্তু মেলা প্রাঙ্গণে যারা এসেছেন তারা কিন্তু অধিক পরিমাণে আমরা দেখতে পেয়েছি গৃহস্থালী পণ্যের পাশাপাশি জিনিসপত্রগুলো, শীতের পোশাক আছে, কাপড়, ওই খাবারের দোকানগুলো তো কিছুটা ভিড় দেখেছি, তবে তুলনামূলক কম দেখেছি শুধুমাত্র ইলেকট্রনিক্স এবং এই যে ফার্নিচারের যে পণ্যগুলি আছে সেগুলিতে। তবে এখানকার যে ব্যবসায়ীরা তাদের যে প্রত্যাশা, আগের কথাটা যদি বলি যে প্রায় 100 কোটি টাকার মতো পণ্য বিক্রি হয়েছে, যেটি হচ্ছে গতবার বিক্রি হয়েছে 150 কোটি টাকার মতো পণ্য। তবে এইবার প্রত্যাশা কিন্তু প্রায় 200 কোটি টাকা। যেভাবে বাড়ছে প্রত্যাশার পরিমাণে সেভাবেই বাড়ছে। এই ছিল আমার কাছ থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সর্বশেষ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম। যানজট নিরসনে জাহাঙ্গীর গেট থেকে আসা গাড়ি বিজয় সরণিতে ডানে মোড় দেওয়া বন্ধ থাকবে। এই মুহূর্তে বিজয় সরণিতে আছেন সহকর্মী সাদিকুর রহমান। সরাসরি যোগ দিচ্ছি তার কাছে। দেখা গেছে যে আসলে যেসব রাস্তার মোড়ে যানবাহনের চাপ একটু বেশি সেসব জায়গায় কিন্তু চিহ্নিত করে সেসবের একটি পথ অর্থাৎ একটি রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, সেদিক দিয়ে টার্ন করা, অর্থাৎ মোড়ের একটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।
যেদিক দিয়ে চলাচল করবে যানবাহন। আসলে বিভিন্ন মোড়ে কিন্তু দেখা যায় যে দুই দিক থেকেই গাড়ি চলাচল করে, একটি পথ বন্ধ করে দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে আমি এখন যেটা দেখাতে চাচ্ছি, বিজয় সরণি যে মোড়টা, এখানে কিন্তু দেখা যায় যেসব জাহাঙ্গীর গেট থেকে বনানী মহাখালী থেকে এসে যে জাহাঙ্গীর গেট হয়ে যেই গাড়িগুলি এই দিক দিয়ে টার্ন করে যখন যায় ধানমন্ডি সহ বিভিন্ন এলাকায়, সেই জায়গাগুলিতে আসলে দেখা যায় গাড়ির চাপটা একটু বেশি থাকে এবং এখান দিয়ে টার্ন করার সময় দীর্ঘ সময় এখন যেই গাড়িগুলি যেদিক দিয়ে আসতেছে দেখতে পাচ্ছেন এই গাড়িগুলি কিন্তু বন্ধ থাকে। এই গাড়ি চলাচলগুলি বন্ধ করে কিন্তু তাদেরকে যেতে দেওয়া হয়, সেই জন্য বিকল্প একটি পথ খোলা হয়েছে আজকে সকাল থেকেই। সেটা সেই নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে। ট্রাফিক বিভাগের ডিসি থেকে শুরু করে বিভিন্ন কর্মকর্তারা এখানে রাস্তায় দাঁড়িয়ে থেকে সেটাকে কার্যকর করছেন। সেটা হচ্ছে জাহাঙ্গীর গেট থেকে গাড়িগুলো কিছু দূর আসার পরেই প্রধান উপদেষ্টার কার্যালয়ের আগে ডান পাশ দিয়ে যে মোড়টি, সেদিক দিয়ে গাড়িগুলি চলে যাবে, এই বিজয় সরণিতে যাবেন না। আমরা আসলে কথা বলেছিলাম এতে আসলে যানজট নিরসনে কতটুকু ভূমিকা রাখবে। আসলে ট্রাফিক বিভাগের যিনি কর্মকর্তা আছেন তিনি যেটা বললেন যে এর ফলে তারা যেটা দেখতে পেয়েছেন যে বেশ গাড়ির চাপ কিন্তু কমে গেছে অনেকটা, এবং বিশেষ করে এই পয়েন্টটি যেহেতু এখান দিয়ে কিছু দূর পরেই আগে যে র্যাঙ্কস ভবন ছিল এই রাস্তাটি, এদিক দিয়ে কিন্তু এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে ওঠার র্যাম্প আছে, যার ফলে এই জায়গাটি চিহ্নিত করে এখানে একটি পথ বন্ধ করা হয়েছে। এর আগেও কিন্তু এই ট্রাফিক বিভাগ এই তেজগাঁও জোনের আরও 2টি পথ বন্ধ করেছিল আরও কয়েকদিন আগে। এরকমভাবে চিহ্নিত করে পর্যায়ক্রমে কিন্তু বিভিন্ন রাস্তায় এইভাবে যানজট নিরসনের লক্ষ্যে কিন্তু একটি পথ বন্ধ করে দেওয়া হবে। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে 50 লাখ মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করবে বলে জানিয়েছে দেশটির কোম্পানি আর্জেন্ট এলএনজি। এ লক্ষ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে অনানুষ্ঠানিক চুক্তি হয়েছে বলেও এক বিজ্ঞপ্তিতে দাবি করেছে প্রতিষ্ঠানটি। শুক্রবার প্রতিষ্ঠানটির বিবৃতির তথ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর এটি বড় কোনো মার্কিন এলএনজি সরবরাহ চুক্তি। এটি নতুন প্রশাসনের জ্বালানি খাত সহায়ক নীতির প্রতিফলন। ক্ষমতায় আসার পর ট্রাম্প কার্যকরী আদেশের মাধ্যমে জ্বালানি মন্ত্রণালয়ের এলএনজি রফতানি লাইসেন্স স্থগিতাদেশ বাতিল করেছে। এর ফলে যুক্তরাষ্ট্র এখন বিশ্বের বৃহত্তম এলএনজি রফতানিকারক দেশ হিসেবে অবস্থান শক্তিশালী করছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর একমাত্র সিএনজি ফিলিং স্টেশনটিও বন্ধ। এতে 1.5 মাস ধরে লক্ষ্মীপুরে জ্বালানি সংকটের মুখে সিএনজি চালিত যানবাহন। এতে ক্ষোভ জানিয়েছেন চালক মালিকরা। তবে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষার পর শিগগিরই ফিলিং স্টেশনটি খুলে দেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। মাজহারুল আনোয়ার টিপুর রিপোর্ট। গত বছরের 13 অক্টোবর লক্ষ্মীপুর শহরের গ্রিনলিফ গ্যাস ফিলিং স্টেশনে বাসে গ্যাস নেওয়ার সময় ভয়াবহ বিস্ফোরণ হয়। এই সময় 3 জন নিহত ও 12 জন আহত হন। একই বছরের 11 ডিসেম্বর আরেক বিস্ফোরণে 2 জন নিহত ও 2 জন আহত হন। সবশেষ বিস্ফোরণের পর ফিলিং স্টেশনটি বন্ধ করে দেয় জেলা প্রশাসন। প্রায় 1.5 মাস ধরে শহরের একমাত্র গ্যাস ফিলিং স্টেশনটি চালু না হওয়ায় জ্বালানি সংকটের মুখে সিএনজি চালিত যানবাহনগুলো। পরিবহন চালক মালিকরা জানান, জেলার 2টি সিএনজি স্টেশনের মধ্যে একটি গ্রিনলিফ ও আরেকটি চন্দ্রগঞ্জ থানা বাজার এলাকায়। কিন্তু চন্দ্রগঞ্জের সড়ক ব্যবস্থা খারাপ হওয়ায় সময় মতো জ্বালানি সংগ্রহ করা যাচ্ছে না। এ কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। ফ্যামিলিতে খুবই দুর্ভোগ, কিস্তি চালাইতে পারতেছি না এবং আমার সংসার চালাইতে পারতেছি না। ইমার্জেন্সি রোগী নিয়ে যাইতে খুব বিপদে পড়ে যাওয়া লাগে। নোয়াখালী সীমানা যেতে হয়, ওখান থেকে আমরা গ্যাস আনতে হয় এবং আমরা ওখানে যেতে হলে অনেক আমরা বিভ্রান্তির ভিতরে পড়ি। 20 কিলোমিটার 25 কিলোমিটার যাইতে গ্যাসের জন্য রাস্তা খুবই খারাপ। মালিকের জমা দিতে আমরা অনেক হিমশিম বাজে যায়। কিছু বলতে পারতেছি না, লক্ষ্মীপুর প্রশাসন থেকে কোনো নির্দেশনা আসতে পারতেছে না। দ্রুত এটারে চালু করা যায় তাহলে আমাদের এই এলাকার যারা আছে, তাদের ব্যবসায়ীরা আছে, তাদের উপকার হবে। এতদিনেও গ্যাস সরবরাহের অনুমতি না দেয়ায় ক্ষোভ জানিয়েছে গ্রিনলিফ ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। জেলা প্রশাসন বলছে, বিস্ফোরণের ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট পর্যালোচনার পর আরও পর্যবেক্ষণ করে শীঘ্রই স্টেশন খুলে দেওয়া হবে। তদন্ত রিপোর্টের অপেক্ষায় আছি। জেলা প্রশাসকের পক্ষ থেকে চালানোর অনুমতি প্রদান করলে তারপরে আমরা কি চালাবো। পাম্পটি আমরা দ্রুতই খুলে দেওয়ার পক্ষপাতী। এই ব্যাপারে আমরা প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। আমরা ফায়ার সার্ভিস ও সিভিল সার্ভিস স্টেশনের আমরা একটু কারিগরি মতামত চেয়েছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে খুব দ্রুতই তারা তাদের সেই প্রতিবেদনটি দেবে, অর্থাৎ এই ফিলিং পাম্পটি নিরাপদ কিনা। লক্ষ্মীপুরে প্রায় 20,000 সিএনজি চালিত যানবাহন রয়েছে।
মাঝারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। এবার বন্দর বাণিজ্যের খবর। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত ভুটানের পাথর আমদানি বন্ধ থাকায় দেখা দিয়েছে স্থবিরতা। নিয়ে চিরচেনা কোলাহল বিরাজ করছে ভুতুড়ে পরিবেশ। বিপাকে আছেন ব্যবসায়ীরা, কর্মহীন হয়ে পড়েছেন অনেক শ্রমিক, রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। মনিরুল ইসলামের তোলা ছবিতে সোহাগ হায়দারের রিপোর্ট। চিরচেনা হাকডাক, হইচই, ট্রাকের হর্ন কিছুই নেই। বন্দর চত্বর জুড়ে নীরবতা, যেন এক ভুতুড়ে পরিবেশ। গেল 2 মাস ধরে ভারত ও জানুয়ারিতে ভুটান থেকে পাথর আমদানি বন্ধ থাকায় বাংলাবান্ধা স্থল বন্দরে নেই আগের কর্মযজ্ঞ। 2024 সালের জুলাই থেকে ডিসেম্বর সময়ে এই স্থলবন্দর দিয়ে 33,411টি পণ্যবাহী ট্রাকে পাথর সহ 9,11,065 মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। ভুটান থেকে আমদানি করা পাথরের ট্রাকগুলোর স্লট বুকিং ইস্যুতে ভারতের ফুলবাড়ী বন্দরে চলছে ট্রাক চালকদের আন্দোলন। এতে 4 জানুয়ারি থেকে ভুটানের পাথর আমদানি বন্ধ। অন্যদিকে বাড়তি ট্রাক ভাড়া ও পাথরের মান কমে যাওয়ায় নভেম্বর থেকে ভারতের পাথর আমদানি বন্ধ, যদিও রবিবার থেকে কয়েকটি পাথর বোঝাই ট্রাক এসেছে। এমন পরিস্থিতিতে বন্দরে নেই আগের কর্মচাঞ্চল্য। কাজ হারিয়ে বিপাকে পড়েছেন অনেক শ্রমিক। রেট বেশি কারণে আজকে আবার গাড়ি দেখা যাচ্ছে না। বর্তমানে পোর্টে আমাদের চাউলটাই আছে, আর আদার কোনো মাল এখানে ঢোকা হচ্ছে না। বন্ধ হওয়ার পর মানে একবার অবস্থা খারাপ, কোনো ইনকাম নাই, অসহায় অবস্থা পড়ে আছি, না খেয়ে দিন আবাদ করতেছি, আমার কঠিন মহাবিপদে আছি। কর্তৃপক্ষ বলছে বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকলেও ভারত ও ভুটানের অভ্যন্তরীণ জটিলতায় পাথর আমদানি হচ্ছে না, এতে কমেছে রাজস্ব আয়। ভারত এবং ভুটান উভয়ের যে দ্বন্দ্ব, সমস্যাটার সমাধান হলে আমরা আশা করছি যদি ভুটান এবং ভারত থেকে স্বাভাবিকভাবে পাথর আসতে পারে তাহলে খুব শীঘ্রই আমাদের বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে। এই স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটানের পাশাপাশি নেপালের সঙ্গেও আমদানি রপ্তানির সুবিধা আছে। পাথর ছাড়াও আমদানি রপ্তানি হয় চাল, ডালের মতো নিত্যপণ্য। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। দেখছেন এই সময়ের বাণিজ্য। গত 40 বছরে চট্টগ্রামের ভূমি দস্যুদের দখলে 18,000-এর বেশি পুকুর, দিঘি ও জলাশয় ভরাট করে নির্মাণ করা হচ্ছে বিভিন্ন স্থাপনা। এতে নগরীতে বাড়ছে জলাবদ্ধতা। দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। তবে মেয়র বলছেন পাড় দখলমুক্ত করে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে করা হবে। আশরাফুল আলম মামুনের ছবিতে শফিকুল আলমের রিপোর্ট। চট্টগ্রাম নগরীতে 400 বছর আগে মোগল শাসনামলে 8 একর জমিতে আসকার দিঘির খনন হলেও বর্তমানে এর চারপাশ ভূমিদস্যুদের দখলে। দখল বাকি মাত্র 2 একরের মতো জায়গা। খুঁটি গেড়ে দিঘির চারদিক দখলে প্রতিনিয়ত নির্মাণ হচ্ছে ছোট ছোট ঘর। গড়ে উঠেছে বসতবাড়ি, পাকা ভবন ও ধর্মীয় স্থাপনাও। এক পাশ পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে, ছড়াচ্ছে দুর্গন্ধ। পুকুরের অবস্থা বাজে, আর মনে হচ্ছে যে সামনে যত দিন যাচ্ছে মনে হচ্ছে যে পুকুরটা ভরাট হচ্ছে আস্তে আস্তে। পানি টানি ময়লা, তারপর বা ওয়াশরুমের যে সব পানি আছে সব এটাতে পড়তেছে। 200 বছরের পুরনো বলুয়ার দিঘির অবস্থা আরও নাজুক। জলাশয়টির মাঝখানে নির্মাণ করা হয়েছে বসতি। চারপাশে চলছে দখলদারদের নির্মাণ কাজ। এতে পানি চলাচল ও সংরক্ষণের অভাবে বাড়ছে জলাবদ্ধতা, নষ্ট হচ্ছে আশেপাশের পরিবেশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। তাদেরকে রাষ্ট্র ওয়াচডগের দায়িত্ব দিয়েছে, তারাই যদি চুরি করে, তারাই যদি দুর্নীতিবাজদের সাথে শেয়ারিংয়ে চলে যায়, তাহলে ভালো কিছু আশা করতেই করবেন। সেটাই ঘটেছে এখানে। আমাদের আইন অনুযায়ী আমরা যেখানেই এরকম পাচ্ছি আমাদের পরিদর্শনে বা এতে আমরা মামলা করে দিচ্ছি বা এসিল্যান্ড মানে ম্যাজিস্ট্রেটদের সহযোগিতায় উচ্ছেদ কার্যক্রমও চলছে। গত 40 বছরে চট্টগ্রামে হারিয়ে গেছে 18,000 পুকুর, দিঘি ও জলাশয়। প্রতি বছর কমছে 10% করে। মেয়র বলছেন শিগগিরই জলাশয়গুলো দখলমুক্ত করে চারপাশে নির্মাণ করা হবে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে। আগ্রাবাদের ঢাবার পাড়, বেলুয়ার দিকে এগুলো কিন্তু আমরা ওয়াকওয়ে করে দিতে চাই এবং সেখানে তার দৃষ্টিনন্দন বাচ্চাদের পার্ক সহ সিটিং প্লেস আমরা করতে চাই। জলাধার সংরক্ষণ আইন 2000 অনুযায়ী কোনো পুকুর, জলাশয়, নদী, খাল ভরাট করলে 5 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে আমদানি বাণিজ্যে গতি ফিরেছে মংলা বন্দরে, তবে ঘাটতিতে আছে রফতানিতে। বন্দরে কার্যক্রম নিয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ হাসান।
সকল সংকট কাটিয়ে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে মোংলা সমুদ্র বন্দর। বেড়েছে আমদানি রপ্তানি পণ্য এবং জাহাজের সংখ্যাও বেড়েছে, সাথে সাথে বেড়েছে রাজস্ব। তবে ব্যবসায়ীরা আমাদের যে কথাটি জানিয়েছে যে মোংলা বন্দরে কিন্তু আগের তুলনায় আমদানি পণ্য বাড়লেও সে তুলনায় কিন্তু রপ্তানি পণ্য বাড়েনি। তবে এই মোংলা বন্দরে যদি রপ্তানি পণ্যের সংখ্যা বাড়ানো না যায় তবে হলে 90 দশকের মতো কিন্তু আবার মুখ থুবড়ে পড়তে পারে মোংলা সমুদ্র বন্দর। তবে সে সংখ্যা অনুযায়ী কিন্তু এইখানে যে বর্তমান বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং তাদের যে সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের দক্ষ ব্যবস্থাপনায় কিন্তু আগের তুলনায় অনেকটাই কিন্তু ঘুরে দাঁড়িয়েছে মোংলা সমুদ্র বন্দর। এবং এই যে রপ্তানি পণ্যের সংখ্যা বাড়ানোর জন্য বন্দর চেয়ারম্যান কিন্তু ব্যাপকভাবে উদ্যোগ নিয়েছে। রপ্তানিকৃত পণ্যদের যে যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে বারবার বৈঠক করছে। তবে ব্যবসায়ীরা যে কথাটি জানিয়েছে যে অন্যান্য বন্দরের তুলনায় যদি মোংলা বন্দরের ব্যবসায়ীদের পর্যাপ্ত সুযোগ সুবিধা, অবকাঠামোগত উন্নয়ন এবং বিদেশি পণ্যগুলো এনে মোংলা বন্দরে খালাস করার পর সেগুলো যদি রাখার পর্যাপ্ত জায়গা না থাকে তাহলে ব্যবসায়ীরা কিন্তু মোংলা বন্দর দিকে আগ্রহ হবে না। এবং এই মোংলা বন্দরে তবে চেয়ারম্যানের সর্বচেষ্টা এবং এখানে যারা সংশ্লিষ্ট যারা রয়েছে তারা কিন্তু চেষ্টা করছে যে যেইভাবে রপ্তানি পণ্যগুলো বৃদ্ধি করা যায়। এখানে কিন্তু এক সময় এখানে পর্যাপ্ত দ্রব্য কিন্তু এখান থেকে পর্যাপ্ত রপ্তানি হতো, কিন্তু সেই পর্যাপ্ত দ্রব্য কিন্তু এখান থেকে রপ্তানি না হয়ে তার চট্টগ্রাম বন্দর থেকে রপ্তানি হচ্ছে। তবে সেই ব্যবসায়ীদের এখানে এনে তারা যেন মোংলা বন্দর থেকে এই পর্যাপ্ত দ্রব্য সহ অন্যান্য পণ্য মোংলা বন্দর দিয়ে রপ্তানি করতে পারে সে ব্যাপারে কিন্তু ব্যাপক পদক্ষেপ নিয়েছে বন্দর কর্তৃপক্ষ এবং বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। তবে ব্যবসায়ীরা যে কথাটি জানিয়েছে যে অন্যান্য বন্দরে যে ব্যবসায়ীদের যে ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় তার চেয়ে যদি বেশি সুযোগ সুবিধা মোংলা বন্দরকে না দেওয়া হয় তাহলে কিন্তু মোংলা বন্দর দিকে ব্যবসায়ীর আগ্রহ হবে না। কিন্তু তারপরেও কিন্তু অনেকটা আগের তুলনায় অনেকটা জাহাজের সংখ্যা বেড়েছে, পণ্যের সংখ্যা বেড়েছে এবং রাজস্ব বেড়েছে। তবে চেষ্টা করে যাচ্ছে যাতে অন্য বন্দরের তুলনায় মোংলা বন্দর যেন আগের তুলনায় অনেকটা ডেভেলপ হয় সে ব্যাপারে কিন্তু সকল ব্যবস্থা কিন্তু নিয়েছে কিন্তু মোংলা বন্দর কর্তৃপক্ষ। এই ছিল আমার কাছে মোংলা বন্দরের আমদানি রপ্তানি পণ্যের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মোংলা বন্দরে। ফেনীতে ভয়াবহ বন্যায় আমানের ক্ষতি পোষাতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সবজি আবাদ করেন কৃষক। তবে সবজির ন্যায্য মূল্য না পেয়ে দ্বিতীয় দফায় পড়েছেন লোকসানের মুখে। এতে চরম বিপাকে তারা। জুলহাস তালুকদারের ক্যামেরায় বক্তিয়ার মুন্নার রিপোর্ট। গত 20 আগস্ট ফেনীর উজানে ভারতের ত্রিপুরা থেকে আসা পাহাড়ি ঢলে তলিয়ে যায় জেলার বিস্তীর্ণ এলাকা। অঞ্চলভেদে 5 থেকে 15 ফুট উচ্চতায় পানির নিচে তলিয়ে থাকায় নষ্ট হয় ঘরবাড়ি, ফসলি জমি। ফেনীর কৃষি বিভাগের তথ্য মতে বন্যার কারণে চলতি মৌসুমে আমন আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার 39,991 হেক্টর কম। চালের উৎপাদন ঘাটতি হয়েছে 1,28,024 মেট্রিক টন। তবে ক্ষতি থেকে ঘুরে দাঁড়াতে বন্যার 2 মাস পরই ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে মাঠে নামেন কৃষক। সার, বীজ, শ্রমিকের মজুরি বেশি দিয়েই সবজি আবাদ করেন তারা। এবার এই জেলায় সবজি আবাদের 5,355 হেক্টর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ক্ষতিগ্রস্ত কৃষকেরা অতিরিক্ত সবজি আবাদ করেছেন 622 হেক্টর। তবে বাজারে মিলছে না সবজির ন্যায্য মূল্য। দ্বিতীয় দফায় ক্ষতির মুখে পড়ে চরম বিপাকে কৃষক। পানির কারণে আমাদের ধান আমরা মার খেয়েছি, আমরা ফসল পাই নাই। ক্ষেতের মধ্যে একটা কপি 10 টাকা, বেহারির মধ্যে বেশি। বেহারি তুমি কিনতাম গেলে আবার 40 টাকা, বেহারি এটা খাই 100 টাকা পাই না। ওষুধপত্র যে হিসেবে শাক সবজির জন্য খরচ করছি ওই খরচের দিকে আমরা এখন ফুসতেছে না। সরকারের কাছে আবেদন দিয়ে কৃষকের জন্য ভুক্তভোগী দেওয়ার জন্য, তাহলে কৃষক সামনে খ্যাত করবে। জেলা কৃষি বিপণন কর্মকর্তা বলছেন এই অবস্থায় উৎপাদিত পণ্য সরাসরি বাজারে নিয়ে এলে উপকৃত হবেন কৃষক। ফেনী জেলায় এখনো কৃষকের বাজারের আমাদের কোনো অবকাঠামো নেই। যদি এটা করা যায় বিভিন্ন স্তরে, বাজারের বিভিন্ন স্তরে, তাহলে অবশ্যই কৃষক নিজের পণ্য নিজেই কৃষকের বাজারে এনে ভোক্তার কাছে সরাসরি বিক্রি করতে পারবে এবং উপকৃত হবে। কৃষি বিভাগ জানায় বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারিভাবে 23,000 পারিবারিক ও 43,000 মাঠ কৃষককে প্রায় 17,35 লাখ টাকার সার, বীজ ও নগদ অর্থ প্রণোদনা দেওয়া হয়েছে।
এখানকার কৃষকেরা মনে করছেন তাদের উৎপাদিত পণ্য বিপণনের জন্য একটি শক্তিশালী বাজার ব্যবস্থাপনা গড়ে তোলা না হলে সরকারি প্রণোদনা, পুঁজি, শ্রমের কোনো সুফল না পেয়ে কৃষি বিমুখ হয়ে পড়বেন তারা। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। বাণিজ্য। রাজধানীতে বসেছে নতুন গাড়ির মেলা, যেখানে লাখ লাখ টাকা ছাড়ে গাড়ি বিক্রি করছে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। দর্শনার্থীরাও ভিড় করছেন নতুন গাড়ির দাম ও সুযোগ সুবিধা যাচ্ছে। এ ধরনের আয়োজন আরও বড় পরিসরে করার দাবি তাদের। নতুন গাড়ির মেলা বসেছে রাজধানী ঢাকার বসুন্ধরা কনভেনশন সিটিতে। মেলায় বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলো মেলে ধরছে তাদের গাড়ির বিশেষত্ব, দর্শনার্থীরা তা দেখে নিচ্ছেন খুঁটিয়ে খুঁটিয়ে। এই মেলাতেই বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করলো চীনের তৈরি জেড2 ব্র্যান্ডের দুইটি নতুন গাড়ি 5 সিটার ড্যাশিং ও 7 সিটার X70+। মেলায় বুকিং দিলেই এসইউভি দুটিতে মিলছে 1 লাখ টাকা করে মূল্য ছাড়। আই এম ভেরি এক্সাইটেড যে এত সুন্দর গাড়ি এত ভালো প্রাইসে এখানে পাওয়া যাচ্ছে। প্রাইসও অনেক কম মোস্ট লাক্সারি গাড়ির তুলনায়, এটার দেখি প্রাইসও হাফ, বাট অনেক লাক্সারিয়াস দেখতে। এটা একটা ডিফারেন্ট অপশন হতে পারে সবার জন্য শিফট করাতে, অ্যান্ড অলসো এফোর্ডেবল অপশনও হতে পারে। আমাদের রেগুলার প্রাইস হচ্ছে ড্যাশিং 5 সিটার যেটা, এটার হচ্ছে 49 লাখ, অ্যান্ড হচ্ছে আমরা 1 লাখ টাকা ডিসকাউন্ট দিচ্ছি। 48 লাখ হচ্ছে আমরা মেলার জন্য অফার রাখছি। অ্যান্ড জেটোর X70+ যেটা 7 সিটার, এটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস 51 লাখ, অ্যান্ড আমরা হচ্ছে 50 লাখে মেলার জন্য অফার প্রাইসটা রাখতেছি। নজর কাটছে জার্মান প্রতিষ্ঠান মার্সিডিজ বেঞ্জ ও চীনের তৈরি বেইক ব্র্যান্ডের গাড়িও। শোরুম মূল্য 72 লাখ টাকা হলেও গাড়িটি মেলায় বিক্রি হচ্ছে 70 লাখে। পরিবেশ বান্ধব বৈদ্যুতিক গাড়িও এনেছেন কোনো কোনো প্রতিষ্ঠান। ব্র্যান্ড নিউ অনেক ধরনের গাড়ি এসেছে, তার মধ্যে আমি একটা দেখলাম চাইনিজ বেইক ব্র্যান্ডের গাড়ি, যেটা বেসিক্যালি অফরোডার একটা গাড়ি। এই গাড়িটা চাইনিজ ডিফেন্স প্লাস রাশিয়ান ডিফেন্সে বর্তমানে ইউজ হচ্ছে। সেই সাথে এই গাড়িটা হচ্ছে 4 হুইল ড্রাইভের একটা গাড়ি, 2000 সিসি 2.3 লিটার টার্বোচার্জ ইঞ্জিনের একটা গাড়ি। গাড়ির বাজারে নিজেদের গতিশীল করতে সরকারি প্রতিষ্ঠান প্রগতিও এনেছে নতুনত্ব। মেলায় নজর কাটছে তাদের সেডান কার, ভ্যাট ট্যাক্স সহ যার দাম পড়ছে 45 লাখ টাকা। ড্রিম কার কিছু দেখতে আসছি, যাতে বড় হয়ে লাইক ইন ফিউচার কিনতে পারি। খুব সাশ্রয়ী মূল্যে আমরা ব্র্যান্ড নিউ গাড়ি ক্রেতার মধ্যে দিতে পারছি। তো এটার প্রাইস রাখা হয়েছে 45 লক্ষ টাকা, ভ্যাট ট্যাক্স সহ। দেশের নতুন গাড়ির বাজার দ্রুত সম্প্রসারণে এ ধরনের মেলার পরিসর বাড়ানোর তাগিদ দিলেন দর্শনার্থীরা। মানুষের ক্রয় ক্ষমতা এসব মিলিয়ে ব্র্যান্ড নিউ গাড়ির বিক্রির পরিমাণ তো বৃদ্ধি পাচ্ছে আমরা দেখি। এগুলো আরো ব্যাপক করে প্রচার করার দরকার। চীন, জাপান, কোরিয়া ও ইউরোপ আমেরিকার বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি প্রদর্শন হচ্ছে বৃহস্পতিবার শুরু হওয়া 3 দিন ব্যাপী এই মেলায়, যেগুলোর দাম পড়ছে 40 লাখ থেকে 5 কোটি টাকা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এই সময়ের বাণিজ্য। ক্ষমতায় ফিরে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক অবস্থানকে বদলে দেওয়ার চেষ্টায় আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে তার ভার্চুয়াল বক্তব্যের পর এমনটাই ধারণা করছে বিভিন্ন গণমাধ্যম। ট্রাম্পের প্রস্তাব না মানায় একের পর এক দেশে শুল্ক আরোপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের সম্পর্কেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। হোয়াইট হাউসে ফিরে আসার মধ্যেই একের পর এক নির্বাহী আদেশ জারি করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রস্তাব না মেনে নেয়ায় বিভিন্ন দেশের দিকে ছুঁড়ে দিচ্ছেন শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি। তবে ট্রাম্পের এসব নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যান্য দেশের কূটনৈতিক সম্পর্ককে প্রভাবিত করবে বলে ধারণা করছে বিভিন্ন গণমাধ্যম। তার প্রস্তাবিত শুল্ক নীতিতে বলা হয়, শুল্কের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে শক্তিশালী করা হবে। তবে অর্থনীতিবিদরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এটি দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের জন্য মূল্যবৃদ্ধির কারণ হতে পারে এবং বৈশ্বিক অর্থনীতির জন্য ক্ষতিকর হতে পারে। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ভার্চুয়ালি বক্তব্যের মাধ্যমে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্পর্কের পুরনো ধারা আর মেনে চলবে না। জানান তিনি একে একে বিশ্বে মার্কিন স্বার্থ এবং শক্তিকে অগ্রাধিকার দেবেন। বৃহস্পতিবার ট্রাম্পের বক্তব্যে ইউরোপের দেশগুলো সমালোচনার শিকার হয়। তিনি অভিযোগ করে বলেন, ইউরোপীয় প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের ব্যবসার উপর অযথা বিধিনিষেধ আরোপ করছে। এছাড়া ন্যাটোর সদস্য দেশগুলোর উপর চাপ প্রয়োগ করেন নিজেদের প্রতিরক্ষা ব্যয় 5% পর্যন্ত বাড়ানোর। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এসব নীতি ও দৃষ্টিভঙ্গি প্রাচীন সাম্রাজ্যবাদী ধারণাকে প্রতিফলিত করছে। নাদিম মারজান, সময় সংবাদ।
ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করেছে শ্রীলঙ্কা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, দুর্নীতির অভিযোগের জেরে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। পুরো প্রকল্প পর্যালোচনার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যদিও আদানি গ্রুপের দাবি, গণমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদনের সততা নেই। জালিয়াতি ও প্রতারণার দায়ে মার্কিন আদালতে অভিযুক্ত হওয়ায় আগে থেকেই চাপে ছিল ভারতের আদানি গ্রুপ। গেল বছর প্রতিষ্ঠানটির সঙ্গে বিমানবন্দর ও জ্বালানি প্রকল্পের দুটি চুক্তি বাতিলের ঘোষণা দেয় কেনিয়া। এবার গুঞ্জন উঠেছে, আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করেছে শ্রীলঙ্কা। গত বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রে আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ ওঠে। এরপরই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েক প্রশাসন কোম্পানিটির বিরুদ্ধে তদন্ত শুরু করে। শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রণালয়ের সূত্রের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিবেদনে জানায়, তদন্তে দুর্নীতির অভিযোগের পর ভারতীয় প্রতিষ্ঠান আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করেছে শ্রীলঙ্কা। গণমাধ্যমগুলো আরও বলছে, শ্রীলঙ্কা সরকার আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করলেও প্রকল্পটি বাতিল করা হয়নি। পুরো প্রকল্পটি পর্যালোচনা করার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও উল্লেখ করা হয়। অন্যদিকে আদানি গ্রুপের দাবি, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সত্য নয়। শ্রীলঙ্কা বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করেনি বলেও দাবি আদানি গ্রুপের। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গ্রাহক পর্যায়ে কমেছে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম। মাসে 5 MBPS সংযোগে কমবে 100 টাকা। বিটিআরসির উদ্যোগে আপত্তি সেবাদাতাদের। বাণিজ্য মেলার শেষ দিকে বেড়েছে বিক্রি। ছুটির দিনে জমজমাট কেনাবেচা। প্রত্যাশা অনুযায়ী রফতানি আদেশ পাওয়ার আশা স্টলগুলোর। এবং আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করল শ্রীলঙ্কা। দুর্নীতির অভিযোগের জেরে সিদ্ধান্ত, খবর গণমাধ্যমের। প্রতিবেদন অসত্য, দাবি প্রতিষ্ঠানটি। এ ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়ের।